ওহাজে আচমকা ধমকটা চাবুকের মতো আছড়ে পড়ে আনভির আত্মসম্মানে। মুহূর্তের লজ্জা আর অপমানে কান দুটো গরম হয়ে ওঠে তার। ছি, এভাবে কেউ ধমক দেয়? তবে লজ্জাটা মুহূর্তে রাগে পরিণত হয়। হাতের কাছে ওহাজের কোটটা সেটা সজোরে ছুঁড়ে মারে আবারও বিছানায়। ছুঁড়ে মারে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় ওহাজের দিকে, তারপর কণ্ঠে একটা ঝাঁজ নিয়ে কড়া গলায় বলে ওঠে, এত খারুস কেন আপনি? কেন সবসময় এমন করে কথা বলেন? দেব না হাত, আমি একদম দেব না। আর আপনার মতো এমন একটা পান্ডার স্ত্রী হয়ে থাকার কোনো শখ আমার নেই। কথাগুলো একদমই বলে হনহন করে সোফার দিকে এগিয়ে যায় আনভি। ব্ল্যাঙ্কেটটা টেনে নিয়ে ধপ করে শুয়ে পড়ে সোফায়। আনভি এমন তরাক তরাক কথার আচমকা আক্রমণাত্মক আচরণে ওহাজ প্রথমে ভ্যাকাচাকা খেয়ে যায়। কিছুক্ষণ চুপ করে বসে থাকে সে। তারপর কপালে হাত ঘষে বিড়বিড় করে বলে, সারাটা দিন জনগণের গালি খেয়ে ঘরে ফিরলাম একটু শান্তির জন্য, আর এখানে এসে শুনতে হচ্ছে আমি নাকি পান্ডা। যাক বাবা, রিল্যাক্স ওয়াহেজ, রিল্যাক্স। একটু শান্ত হয়ে নিজের মনে আবার স্বীকার করে নেয় সে, আসলে ধমকটা বোধহয় একটু বেশি জোরে দিয়ে ফেলেছি। ওদিকে ছোপায় সে চোখ বুজে ফেলে আনভি। বুক চিরে বেরিয়ে আসে একটা ভারী দীর্ঘশ্বাস। অভিমান আর অসহায়ত্ব নিয়ে মনে মনে সে নিজেকে সঁপে দেয় উপরওয়ালার কাছে। সব তোমার হাতে রাব্বুল আলামিন। তুমি চাইলে আমার এত এলোমেলো জীবনটা সুন্দর হতে পারে, একমাত্র তোমার দয়াতে তা সম্ভব। খাওয়া শেষ করে নিজের খাবারের ট্রেটা তুলে নিয়ে ওহাজে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে নিচে কিচেনে গিয়ে ট্রেটা রেখে আসে। দেশের প্রেসিডেন্ট সে, অথচ তার জীবনযাত্রার কোনো বিলাসিতা ছোঁয়া নেই। সব কিছু ভীষণ পরিমিত, ছিমছাম। এই বিশাল বাড়িতে কাজের লোকও হাতে গোনা মাত্র দুজন। নিয়ম একটাই, প্রেসিডেন্ট হও বা যেই হও, নিজের ছোটোখাটো কাজগুলো নিজেকেই করতে হয়। সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে কপালে চিন্তার ভাঁজ পড়ে ওহাজে। পাকিস্তানের সাথে সেলটা নিয়ে একটা চুক্তিতে গিয়েছিল, কিন্তু জনগণ এই বিষয়টা কিভাবে নেবে সেই চিন্তায় যান যায় যায় অবস্থা। কোনো একটা সিদ্ধান্ত নিলেই হাজারটা ঝামেলা এসে জোটে, পিছু ছাড়ে না। চিন্তিত মুখে রুমে ঢুকে এক নজর সোফার দিকে তাকায় ওহাজ। আনবি পা থেকে মাথা পর্যন্ত কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। দৃশ্যটা দেখে ওহাজে ভুরু কুঁচকে যায়। মনে মনে ভাব, নিশ্চয় ভিতরে ভিতরে ফোন ঘাটছে, তাই এভাবে চোরের মতো লুকিয়ে আছে। এই ভেবে ওহাজ রুমে মেন লাইটটা অফ করে দিয়ে আবছা অন্ধকারে বিছানায় উঠতে উঠতে গলার স্বর চড়া করে বলে, শোনো, এই ঘরে থাকতে হলে এত রাত পর্যন্ত ফোন ঘাটাঘাটি করা যাবে না। করা নিষেধ কিন্তু দিয়ে দিলাম। ওহাজের কথা শুনে কথাটা মুখের ওপর থেকে একঝাট সরিয়ে দেয় আনভি। তারপর তীক্ষ্ণ দৃষ্টিতে ওহাজের দিকে তাকিয়ে সে বলে, চোখ কি 17টার সঙ্গে দিয়ে চলেন নাকি আপনি? না দেখেই সব বুঝে ফেলেন। ওহাজ বিছানায় উঠে বালিশে মাথায় রাখতে রাখতে বেশ ভাব নিয়ে টোন টেনে বলে, চোখ 17টা হোক আর 18টা, যা বোঝার আমি বুঝেছি। ফোন রেখে দাও, এখন এত রাতে ফোন চালানোর কোনো প্রয়োজন নেই। আনবি এবার চরম বিরক্তি নিয়ে বলে উঠল, আজব তো, আমি ফোন চালাচ্ছি না, খামাখা এত কথা কেন বলতে হবে? আনবি গলা আত্মবিশ্বাস দেখে ওহাজ পাশ ফিরে ভালো করে আবছা আলোয় খেয়াল করে দেখে, সত্যি তো মেয়েটার হাতে কোনো ফোন নেই, সে শুধু শুয়েছিল। এ দেখে মুহূর্তে চুপসে যায় ওহাজ। নিজের ভুল বুঝতে পেরে ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ে। আপন মনে মনে জিভ কেটে ভাবে, ইস, বারবার পেস্টিস পাঞ্চার হয়ে যাচ্ছে এই মেয়ে কপাল পড়ে। হুটহাট কিছু না দেখেও বলতে যাওয়া ঠিক হয়নি। লজ্জা ঢাকতে আর কোনো কথা বাড়ায় না সে। ধীরে ধীরে চোখ বুজে নেয়। একটা দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলে, আল্লাহ ভালো জানেন আগামীকাল আমার জন্য অপেক্ষা করছে। ঘড়ির কাঁটায় রাত এখন 4টা ছুঁইছি। চারদিক নিস্তব্ধ হয়ে আছে। ওহাজ তাহাজ্জুদের নামাজ শেষ করে যায় নামাজে বসে আছে, কিন্তু তার মনটা আছে কিছুতেই স্থির হচ্ছে না। বারবার দৃষ্টি চলে যাচ্ছে সোফার দিকে। আনবি এখনও গভীর ঘুমে আচ্ছন্ন। ওহাজের বুকের ভিতরটা কেমন খচখচ করছে। সে মনে মনে অধীর আগ্রহ অপেক্ষা করছে, এই বুঝি আনবি উঠবে, উজু করে তার পাশে নামাজে দাঁড়াবে। কিন্তু কই, মেয়েটা তো ওঠা নামগন্ধ নেই, এমনকি কোনো অ্যালার্মও বাজছে না। ওহাজের ভুরু কুঁচকে আসে। তবে কি আনবি তাহাজ্জুদ পড়ে না? ও একদিনই কি শুধু পড়ছিল? নানা প্রশ্ন মনটা অস্থির হয়ে ওঠে। না, আর ভাবতে পারছে না ওহাজ। কি ধীরালয়ে জায়নামাজ ছেড়ে উঠে দাঁড়ায়। পা টিপে টিপে এগিয়ে আসে আনভির শিওরে। আনভির সামনে দাঁড়িয়ে একরাশ সংকোচ গ্রাস করে তাকে। বুকের ভিতরটা ধপ করে ওঠে।
কিভাবে ডাকবে তাকে? গায়ে হাত দিয়ে ডাকবে নাকি দূর থেকেই আওয়াজ দেবে? এসব ভেবে বেশ কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকে ওয়াহিদ। অবশেষে সাহস ভর করে সে হালকা ঝুঁকে আনবির মুখের ওপর থেকে কাঁথাটা আলতো হাতে সরিয়ে দেয়। খুব মোলায়েম স্বরে ডাক দেয়, এই মেয়ে উঠবে না? নামাজ পড়বে না? একবার, দুবার, টানা 4 বার ডাকার পর পঞ্চবারে আনবির কপালে ভাঁজ পড়ে। খুব কষ্টে চোখের পাতা দুটো একটুখানি ফাঁক করে সে। ঘুমে ঘুরে এখনও কাটেনি। সে নিভু নিভু চোখে ওহাজের দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে জিজ্ঞেস করে, কিসের নামাজ? ওহাজ আনবির চোখের দিকে তাকিয়ে ছোট্ট করে উত্তর দেয়, তাহাজ্জুদের। আনবি এখনও পুরোপুরি সজাগ নয়, মস্তিষ্ক ঘুমের প্রবল রেশ। তাই সে আধবোঝা চোখ বিড়বিড় করে বলে, আমার নামাজ নেই, এখন পড়ব না। বলে সে পাশে ফিরে আবার কাঁথাটা টেনে মুড়ি দিয়ে শুয়ে পড়ে। আনবি কথা শুনে ওহাজ মুহূর্তে যেন থমকে যায়। কান দুটো কিছু গরম হয়ে ওঠে তার। একই কথা শুনল সে। মেয়েটা ঘুমের ঘরে গিয়ে নির্দ্বিধায় বলে দিল কথাটা। যদিও বিষয়টি লজ্জার কিছু নেই, এটা নিতান্তই স্বাভাবিক এবং প্রাকৃতিক একটা ব্যাপার। তবুও আজ কেন জানি ভীষণ অস্বস্তি আর লজ্জা লাগছে। নিজের বোকামির কথা ভেবে সে দ্রুত পায়ে সেখান থেকে সরে যায়। মনে মনে ভাবে, কেন যে আগ বাড়িয়ে ডাকতে গেল, ধ্যাত। সকাল এখন 8টার কোঠায় আনবি সোফায় কোণে বসে পিরিয়ডের ব্যথায় খাচমিচ খাচ্ছে। পিরিয়ডের জন্য পেটের নিচে যে পেইন হয় তা কাউকে কখনো বলে বোঝানোর সাধ্য কারো নেই। ওহাজ ফজরের নামাজ পড়ার জন্য বেরিয়েছিল যে, এখনও বাড়ি ফিরেনি। আনবিও ঘর থেকে বেরোচ্ছে না। যেখানে কেউ তাকে মূল্য দেয় না সেখানে সে কোথায় যাবে? তাদের সাথে গায়ে পড়ে কেন কথা বলবে? এসব বউ শাশুড়ি নাটক জি বাংলা মানায়, বাস্তবে নয়। কেউ যদি আনভির বিষয়ে মিথ্যা একটা ধারণা পুষে সেটিকে খুঁটি বানিয়ে যদি আনবির সাথে কথা না বলে বা খারাপ আচরণ করে, তাহলে এখানে আনবির কী করবে? আনবি তো কিছু করার নেই। সে কাউকে তেল মারতে পারে না, তাই চুপচাপ বসে আছে। যা হবে দেখা যাবে। এর মানে এই নয় আনবি বিনয়ী নয়। আনবি যথেষ্ট বিনয়ী, তবে তাদের সাথে যারা তার সাথে বিনয়ী সে বেহায়া নয় অবশ্য। আনবি পেটের খিদার সাথে অসহ্য ব্যথা নিয়ে ঝিম মেরে বসে থাকে সোফায় এক কোণে। আনবি বসে আছে। কিছু সময় পার হওয়ার পর ঘরে প্রবেশ করে উষা, মানে ওহাজের মা। উষাকে দেখে আনবি ধীরে ধীরে উঠে দাঁড়ায়, তবে সালাম দেয় না আজ আর, কারণ গতকাল সে তার সালাম দিয়েছিল, কিন্তু তিনি কোনো প্রকার উত্তর শুধায়নি। তো যে সালামের উত্তর দেয় না তাকে কি জন্য বারবার সালাম দেবে? আনবি আজ তাকে দেখে ধরফুরিয়ে উঠে না দাঁড়িয়ে সময় নিয়ে ধীর লয়ে স্বচ্ছন্দে উঠে দাঁড়ায় এবং চেহারা প্রতিক্রিয়া উষা যেমন একটা কড়া বিরক্তি আবরণ ধরে রেখেছেন, তেমন বিরক্তির রেশার গাম্ভীর্য টেনে ধরে। উষা আনবিকে কাঠ গলায় বলেন, এই যে তুমি তো নতুন বউ হিসেবে আছো, অথচ কোনো প্রকার দায়িত্ব পালন করছো না। আমাদের বাড়ি বউরা কিন্তু এমন না, তারা রান্না বান্না স্বামী সব সামলায়। যাও, আজ সকালের নাস্তাটা তুমি বানাও। আনবি তো ঠিক মতো হাঁটতেই পারছে না, নাস্তা কিভাবে তৈরি করবে সে? তারপর কোনো প্রকার কথা না বলে চুপচাপ উষার সাথে নিচে যায়। এইরূপ সমস্যা তো কাউকে বলে বোঝানো অসম্ভব, তাই আর না বলাই ভালো। কিরমির খেয়ে সহ্য করে নিক এখন। আনবি কিচেনে যেতে তার চাচি শাশুড়ি আনবিকে দেখে এক প্রকার তাচ্ছিল্য করে কিচেন থেকে বেরিয়ে যেতে থাকেন। আনবি ওনার দিকে বিরক্ত চোখে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়, অর্থাৎ বুঝিয়ে দেয় সে তার এমন আচরণ খুব বিরক্ত তার উপর। উষা আনবিকে কোথায় কি আছে দেখে বেরিয়ে যায়। আনবি অসহ্য ব্যথাটা বয়ে নিয়ে নাস্তা তৈরি করতে থাকে। দাঁড়ালে মনে হচ্ছে বসলে ব্যথাটা কমবে, বসলে মনে হচ্ছে দাঁড়ালে ব্যথাটা কমবে। মানে আনবি শান্তি কোনোভাবে উপলব্ধি করতে সক্ষম হচ্ছে না। আনবি সকালের নাস্তা হিসেবে প্রথমে তৈরি করে, নাস্তা হিসেবে বেশি কিছু তৈরি করতে পারেনি। পরোটা লাচ্ছি সাথে দুধ চা জাল দেয়, এগুলো তো হবে না, উল্টো খোঁচা মারা কথা শুনতে হবে। তাই ঠিক করে এখন হজরত মোহাম্মদ এর অত্যন্ত প্রিয় খাবার শারিত রান্না করবে। যেমন ভাবা তেমন কাজ। আনবি শুরু করে রান্নার কাজ। যেহেতু সবাই রান্না করবেন 9টা, এর মধ্যে হয়ে যাবে। যাবতীয় উপকরণ একসঙ্গে করে প্রথমে সে একটা হাঁড়িতে ঘি গরম করে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা ও নানা রকমের গোটা মশলার সাথে হাড়সহ খাসির মাংস ভালোভাবে কষিয়ে নেয়। মাংস কিছুটা ভাজা হলে সে
এতে টুকরো করা টমেটো, আলু, গাজর, লাউ ও পর্যাপ্ত পানি দিয়ে ঢেকে দেয়, যাতে মাংস ও সবজি সেদ্ধ হয়ে দারুণ স্বাদের একটা পাতলা ঝোল বা স্টু তৈরি হয়। রান্নার শেষে আনবি একটা বড় পাত্রে নিচে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে রাখা রুটি সুন্দর করে বিছিয়ে দিচ্ছে এবং তার উপরে গরম গরম মাংস, সবজি ও পুরো ঝোলটা ঢেলে দেয়, যার ফলে রুটিগুলো দ্রুত ঝোল শুকিয়ে নিয়ে একদম নরম তুলতুলে হয়ে সুস্বাদু শাড়ি পরিবেশনের জন্য পুরোপুরি তৈরি হয়ে যায়। রান্না শেষ করতে করতে 9টা বেজে যায়। উষা রান্নাঘরে প্রবেশ করেন। শাড়ি থেকে বেশ খুশি হয়ে যান মনে মনে। শাড়ি তো ওনার খুব প্রিয় খাবার, ওনার নয় পুরো ইবনান পরিবার, বিশেষ করে ওহাজ আর ওহাজিফার। আনবি ওনাদের দেখে কিছুটা ইতস্তত হয়ে বলে, আর কিছু তৈরি করব। উষা আনবির রান্না করা সব কিছুর ওপর একবার নজর বুলিয়ে আনবির দিকে তাকান আর বলেন, না আর কিছু করতে হবে না, যাও এগুলো টেবিলে পরিবেশন করে দাও, সবাই বসে খাচ্ছে খাবারের অপেক্ষায়। আনবির হাঁটার শক্তি নেই, বড্ড ক্লান্ত লাগছে। এই অল্পতে ক্লান্ত হওয়া মেয়ে সামাইরা স্মৃতি, আনবি নয়, কিন্তু অসুস্থ হওয়ার ক্লান্তি আজ করছে। আনবি তাও শাড়ি একটা বড় বাটিতে নিয়ে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যায়। পরিবারের সবাই এখানে বসে আছেন। আনবি ডাইনিং টেবিলের ওপর খাবারটা রাখে, কোন দিকে তাকায় না। কেমন অস্বস্তি লাগছে তার। আহিরা শাড়ি দেখে উচ্ছ্বাস নিয়ে বলে, মাশাল্লাহ, শাড়ি রান্না করেছো ভাবি, এটা তো আমাদের সবারই পছন্দের, খুব সুন্দর ঘ্রাণ আসছে, ইনশাল্লাহ খেতে ভালো হবে। আনবি কিছু বলে না। ওহাজ মুখ তুলে একবার আনবির দিকে তাকায়। ইস, পুরো ফর্সা মুখটা লালচে হয়ে গেছে রান্না কবল করে। ওহাজ এক পলক তাকিয়ে চোখ নামিয়ে নেয়। মন চায় তাকাতে, কিন্তু সবার সামনে এভাবে তাকালে মান সম্মান থাকবে বলে মনে হয় না, তাই না? চোখের চাউনিকে হেফাজতেই রাখা ভালো।